আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বায়োলজি এইডের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ঢাকা ইউনিভার্সিটির 23-24 সেশনের যে বায়োলজি অংশের এমসিকিউ সমাধান সেটা দেখাবো। তো আসো বেশি কথা না বলে আমরা সলভিং এ চলে যাই। ওকে, তো আমাদের প্রথম যে প্রশ্নটা, নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য? ওকে, দেখো অপশনগুলো দেখো। হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, এই অপশনটা অবশ্যই হবে না। এর কারণ হচ্ছে, একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কাদের? আমরা জুওলজি প্রথম অধ্যায়ে এই বিষয়গুলো পড়ছি না, ওই যে ন্যাথোস্টোমাটা, এটাকে আমরা 7টা শ্রেণীতে ভাগ করতে পারি। 7টা শ্রেণী কি ছিল ভাইয়া? ক্যাসারাম, CASARAM, তোমাদের মনে আছে কিনা? অর্থাৎ সিতে কনরিকথিস, এতে অ্যাক্টিনোপ্টেরিজি এবং এসতে সার্কোপটেরিজি। এই তিনটা ছিল মাস, তাই না? এই তিনটাকে আমরা একত্রে বলি, তিনটা শ্রেণী হচ্ছে মাস। এরপরে এতে ছিল অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া অ্যামফিবিয়া কথাটার অর্থ হচ্ছে উভচর, উভচর। এরপরে আরতে মনে রাখো রেপটিলিয়া। রেপটিলিয়া, এই রেপটিলিয়া মানে হচ্ছে সরীসৃপ, সরীসৃপ। ওকে, এতে মনে রাখো অ্যাভেস। এই অ্যাভেস কথাটার অর্থ হচ্ছে পাখি। এবং এমতে মনে রাখো, এমতে হচ্ছে মামালিয়া, এমতে মামালিয়া। এবং মামালিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী, স্তন্যপায়ী। ওকে, তো এই তিনটা বা এই 7টার মধ্যে প্রথম যে তিনটা ছিল, প্রথম তিনটা ছিল মাস। এবং মাসের, আমি যদি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের কথা বলি, এটার প্রকোষ্ঠ কিন্তু ছিল 2টি। ওকে, তাহলে মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 2টা। মাছের পরে কে? উভচর, এবং উভচরের অবশ্যই 3টা হবে। উভচরের প্রকোষ্ঠ হচ্ছে 3টা। এরপরে হচ্ছে রেপটিলিয়া। তো রেপটিলিয়ার 4টা না, তবে অসম্পূর্ণ 4। রেপটিলিয়ার ক্ষেত্রে মনে রাখো এটা অসম্পূর্ণ 4, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তবে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা মনে রাখো, ব্যতিক্রমটা হচ্ছে কুমির। এই কুমিরের কিন্তু সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক আছে, এরপরে অ্যাভেস অ্যান্ড মামালিয়া, এদের সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। এই কথাটা মনে রাখো। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল ভাইয়া? আচ্ছা, প্রশ্নে কি দেওয়া আছে দেখো, হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে এটা হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হয় মাছের, মাছ। কিন্তু আর্থ্রোপোডার না। এরপরে দেখো ডায়াফ্রামের উপস্থিতি। ডায়াফ্রামের উপস্থিতি থাকে মামালিয়াতে। এই যে আমরা মামালিনে পড়লাম না, মামালিয়া, এই মামালিয়াতে থাকে ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপস্থিতি। এরপরে দেখো প্যারাপোডিয়া চলনাঙ্গ, এটা এটা থাকে অ্যানেলিডার পর্বের প্রাণীতে। আমরা পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা? অনিল অনিল পড়শি, পড়শি বদ্ধ ট্রেনে, তোমাদের নিশ্চয় মনে আছে। তো এখানে অনিলতে মনে রাখতে বলছিলাম অ্যানেলিডা, পড়শিতে মনে রাখো প্যারাপোডিয়া। তাহলে এই যে দেখো প্যারাপোডিয়া, এই প্যারাপোডিয়া চলনাঙ্গ কার? অবশ্যই সেটা অ্যানেলিডা পর্বের প্রাণীদের। তাহলে বাকি থাকে কি? শ্বাসযন্ত্রের অঙ্গ হচ্ছে ট্রাকিয়া। ঠিক আছে ভাইয়া, তাহলে আর্থ্রোপোডার বৈশিষ্ট্য কোনটা? এদের যে শ্বাসযন্ত্র, এই শ্বাসযন্ত্রটা নাম হচ্ছে ট্রাকিয়া। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশন সি। তো আর্থ্রোপোডার আরো কিছু বৈশিষ্ট্য তোমাদের যদি আমি বলে দিই, একটু খেয়াল করে দেখো। আর্থ্রোপোডাকে বলা হয় সন্ধিপদী প্রাণী, এবং এটা পৃথিবীর সবচেয়ে বড় পর্ব। তাহলে এখানে সবচেয়ে বৃহত্তম পর্ব বা সবচেয়ে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। তবে তোমাকে যদি প্রশ্ন করে যে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা, দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। এটাও সাথে সাথে মনে রাখো। ক্লিয়ার? এরপরে দেখো আর্থ্রোপোডার কিছু বৈশিষ্ট্য একটু মনে রাখো, যেমন এদের দেহে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন দেখা যায়। হ্যাঁ, যেমন ঘাসফড়িং, এটাকে 3টা অঞ্চলে ভাগ করতে পারি, মস্তক, বক্ষ এবং উদর, 3টা অঞ্চল আছে। এরপরে দেখো এদের যে রেচন অঙ্গ, এদের রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। বুঝতে পারছো? মালপিজিয়ান নালিকা। তবে এখানে অনেক সময় মালপিজিয়ান বডি বলতে পারে,
দেখো এখানে মালপিজিয়ান নালিকা না বলে বলতে পারে মালপিজিয়ান বডি। তো মালপিজিয়ান বডি এটা কিন্তু আর্থ্রোপোডার থাকে না, এটা থাকে মানুষের ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে মালপিজিয়ান বডি থাকে। তো অনেক সময় মালপিজিয়ান নালিকা না বলে মালপিজিয়ান বডি বলতে পারে। তো বডি কিন্তু ঘাসফড়িং এর না। তাহলে এটা হচ্ছে মালপিজিয়ান নালিকা, যেটা হচ্ছে ঘাসফড়িং এর রেচন অঙ্গ। এবং এটা কি বর্ণের গ্রন্থি? সবুজ বর্ণের, এই কথাটা মনে রাখো। এবং ঘাসফড়িং এর বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্ত সংবহন যেটা, সেটা মুক্ত ধরনের। তাহলে রক্ত সংবহন কি ধরনের? মুক্ত বা ফ্রি। ক্লিয়ার? দ্বিতীয় প্রশ্নটা খেয়াল করো, নিচের কোনটি আমিষ পরিপাকে সাহায্য করে? অপশনগুলো একটু খেয়াল করে দেখো। অপশনগুলোতে আছে রেনিন, এক নম্বর হচ্ছে রেনিন, ট্রিপসিন, পেপসিন। তো আমিষ মানে কি ভাইয়া? আমিষ মানে হচ্ছে প্রোটিন। আমিষ মানে হচ্ছে প্রোটিন, এবং প্রোটিনের নামের শেষে থাকে ইন। এই যে দেখো, প্রোটিনের নামের শেষে কি আছে ভাইয়া? প্রোটিনের নামের শেষে আছে ইন। তো বায়োলজিতে কোনো নামের শেষে যদি দেখো ইন আছে, এই ইন কথাটার অর্থ হচ্ছে সেটাই প্রোটিন। তাহলে এইখানে যে এনজাইমগুলোর নাম দেওয়া আছে, দেখো রেনিন, ট্রিপসিন, পেপসিন, দেখো তো প্রতিটা নামের শেষে কি আছে? ইন আছে। তাহলে এই তিনটা হচ্ছে আমিষ পরিপাকে সহায়তা করে। হ্যাঁ, এই তিনটা হচ্ছে প্রোটিন পরিপাকে সহায়তা করে। এবং শেষ এনজাইমটা খেয়াল করে দেখো, এটার নামের শেষে কিন্তু ইন নাই, এটা হচ্ছে লাইপেজ। এটা হচ্ছে লাইপেজ। তো তাহলে লতে লাইপেজ, মনে রাখো লতে লিপিড। লতে লাইপেজ, লতে লিপিড। তাহলে লিপিড পরিপাকে সাহায্য করে লাইপেজ। মনে থাকবে না ভাইয়া? ওকে, তাহলে আসো আমরা আরো কিছু ইনফরমেশন দেখে ফেলি এইখান থেকে। ক্ষুদ্রান্তের যে এনজাইমগুলা, এটা নিয়ে অনেকে প্যারা খাও। ক্ষুদ্রান্ত থেকে কি কি এনজাইম নিঃসৃত হয় সেটা নিয়ে অনেকে প্যারা খাও। এনজাইমগুলোর একটু আমি বলে দিই, কারণ ক্ষুদ্রান্ত থেকে শর্করা, প্রোটিন এবং লিপিড তিনটা পরিপাকের জন্য এনজাইম নিঃসৃত হয়। তাহলে এখানে একটা ছক দেওয়া আছে, ছকটা কিভাবে সহজে মনে রাখতে পারো সেটা তোমাদেরকে একটু বলে দিই। দেখো এই ছকে অগ্নাশয় রস আছে ক্ষুদ্রান্তে। আমরা কি পড়তেছি ভাইয়া? ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাকে এনজাইমগুলা। তাহলে ক্ষুদ্রান্তের এনজাইমগুলা নিয়ে আমরা পড়বো। তো ক্ষুদ্রান্তে দুই ধরনের এনজাইম কাজ করে, একটা হচ্ছে অগ্নাশয়িক রস এবং আরেকটা হচ্ছে আন্ত্রিক রস। তাহলে দুই ধরনের এনজাইম এখানে কাজ করে। তো দুই ধরনের গ্রন্থি থেকে তিন ধরনের খাদ্য, আমরা যে শর্করা, প্রোটিন, আমিষ, লিপিড খাই, তিন ধরনের খাদ্য পরিপাকের জন্য এনজাইম নিঃসৃত হয়। তো প্রথমেই যে এনজাইমগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে শর্করা পরিপাকের এনজাইম। এটা একটু উপরে নোট করে নিতে পারো। এই কয়টা হচ্ছে শর্করা পরিপাকের জন্য এনজাইম। পরের যে কয়টা আছে এগুলো লিপিড পরিপাকের জন্য এনজাইম, লিপিড পরিপাকের এনজাইম। এবং শেষ এনজাইমগুলো হচ্ছে প্রোটিন পরিপাকের এনজাইম। প্রথমে এতটুকু একটু ভালো করে নজর দাও। এগুলো হচ্ছে শর্করা, তারপরে লিপিড, তারপরে প্রোটিন। কিভাবে মনে রাখবা এখন আমি বলে দিচ্ছি, দেখো। আচ্ছা, অগ্নাশয়িক রস থেকেও এনজাইম ক্ষরিত হয় এবং আন্ত্রিক রস থেকেও এনজাইম ক্ষরিত হয়। ঠিক আছে? তো এই সবগুলোর মধ্যে কমন কি আছে দেখো তো। শর্করা পরিপাকের যে এনজাইমগুলা, সেগুলোর মধ্যে কমন কি? সেগুলোর মধ্যে কমন হচ্ছে, দেখো দুইটাতেই কিন্তু অ্যামাইলেজও আছে, মল্টেজও আছে। এখানেও কি আছে? অ্যামাইলেজও আছে, মল্টেজও আছে, তাই না? তাহলে অগ্নাশয়িক রস এন্ড আন্ত্রিক রস, এই দুটার মধ্যে কমন এনজাইমগুলো কি কি ভাইয়া? অ্যামাইলেজ, মল্টেজ। দেখো এখানেও অ্যামাইলেজ, মল্টেজ। তাহলে আরো কি কি এনজাইম আছে? সুক্রেজ, ল্যাকটেজ, আইসোমল্টেজ। এগুলো কোন গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে? আন্ত্রিক রস থেকে, তাই না? তাহলে তোমরা এইভাবে পড়তে পারো বিষয়টা, যে অ্যামাইলেজ, মল্টেজ দুই জায়গাতেই আছে। বাকিগুলা কোথায় আছে দেখো? অ্যামাইলেজ, মল্টেজ বাদে বাকিগুলা, সেগুলো শুধুমাত্র আন্ত্রিক রসেই আছে। তাহলে শর্করা পরিপাককারী এনজাইম আমরা পড়তেছি, এভাবে পড়ো অ্যামাইলেজ, মল্টেজ সবখানে, বাকিগুলা আন্ত্রিক রসে। তাহলে বাকিগুলোর মধ্যে কি আছে? যেমন সুক্রেজ আছে, ল্যাকটেজ আছে, আইসোমল্টেজ আছে, আরো কিছু যদি থাকে, সব কোথায়? আন্ত্রিক রস থেকে ক্ষরিত হয়। বুঝতে পারছো? ওকে, তাহলে শর্করা পরিপাক এনজাইম এভাবে পড়ো, অ্যামাইলেজ, মল্টেজ সবখানে, বাকিগুলা আন্ত্রিক রসে। আচ্ছা, এরপরে দেখো লিপিড পরিপাকের এনজাইম। তো লিপিড পরিপাকের জন্য একটা এনজাইমের নাম সবসময় মনে রাখো, যেমন এইখানে এই প্রশ্নেই ছিল লাইপেজ।
লাইপেজ এনজাইমটা লতে লিপিড, লতে লাইপেজ। লাইপেজ এনজাইমটা সব জায়গাতে থাকে। তাহলে এইখানেও আছে এই যে অগ্নাশয় থেকে যে এনজাইমটা খরিত হয় অগ্নাশয়িক লাইপেজ, অন্ত্র থেকে যে আন্ত্রিক গ্রন্থি থেকে যে এনজাইমটা খরিত হয় সেটা হচ্ছে আন্ত্রিক লাইপেজ, আইপেজ না, এটা হচ্ছে লাইপেজ। তাহলে এখান থেকে খরিত হবে আন্ত্রিক লাইপেজ। তাহলে লাইপেজ মানে তো লিপিড, এটা সব জায়গা থেকে খরিত হয়, এটা বাদ দাও। বাকিগুলো একটু খেয়াল করে দেখো, প্রথম অক্ষরগুলো মনে রাখতে পারো। এটা কি কো, এটার প্রথম অক্ষর কি ফ। তাহলে এইখানে আমরা কি পাইলাম কোফ, এখানে আমরা কি পাইলাম এটা হচ্ছে কোফ। এটার প্রথম অক্ষর কি ভাইয়া ম, এটার প্রথম অক্ষর হচ্ছে লে। তাহলে এইভাবে একসাথে পড়বা সব সময়, একবারে পড়বা। ক্ষুদ্রান্ত্রে লিপিড পরিপাককারী এনজাইম কি ভাইয়া কোফ মলে, প্রথমে অগ্নাশয় তারপরে আন্ত্রিক, তাই না? তাহলে প্রথমে হচ্ছে কোফ তারপরে হচ্ছে মলে, কোফ মলে কোফ মলে। এতটুকু যদি জাস্ট মনে রাখতে পারো তাহলে কয়েকবার পড়লে এই এনজাইমের নামগুলো মনে পড়ে যাবে, বুঝছো? তাহলে কোতে কি, কোতে কোলেস্টেরল এস্টারেজ, এবং ফতে মনে রাখো ফতে ফসফোলাইপেজ, মতে মনে রাখো মনোগ্লিসারিডেস, লেতে মনে রাখো লেসিথিনেস। তাহলে কোফ মলে, কোতে কোলেস্টেরল এস্টারেজ, ফতে ফসফোলাইপেজ, তারপরে মতে মনোগ্লিসারিডেস, এতে লেসিথিনেস। ক্লিয়ার? ওকে। এবং প্রোটিন পরিপাককারী এনজাইম যে কোনো একটা মনে রাখো, যেমন আন্ত্রিক্রোশে একটা মাত্র এনজাইম আছে, এই একটাই মনে রাখো, বাকিগুলা কোথায় অগ্নাশয় ক্রোশ থেকে খরিত হয়। তাহলে এভাবে পড়তে পারো, আন্ত্রিক রসে প্রোটিন পরিপাককারী এনজাইম বা আমিষ পরিপাককারী এনজাইম আমি, ঠিক আছে? আমি, এই যে দেখো আমি আছে না নামের মধ্যে, তাহলে এইভাবে পড়তে পারো, তিনটা আ মনে রাখো, তিনটা আ, আ আ আ, এভাবে পড়ো। আন্ত্রিক রসে আমিষ পরিপাককারী এনজাইম আতে আমি, অর্থাৎ আমি মানে হচ্ছে আমিনো পেপটাইডেস। ক্লিয়ার? তাহলে আমিনো পেপটাইডেস হচ্ছে আন্ত্রিক রসে। বাকি যতগুলো এনজাইম একটু পড়ে নিবা, কি কি এনজাইম, সবগুলো কোথা থেকে, অগ্নাশয়িক রস থেকে। বুঝতে পারছো? তো এই ছক থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আছে, এই ছকটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে, জানতে হবে, মনে রাখতে হবে। তাহলে আরেকবার বলে দিই কিভাবে মনে রাখবা। আন্ত্রিক রসে আমিষ পরিপাককারী এনজাইম আমি, বাকিগুলা সব অগ্নাশয়িক রসে। শর্করা কিভাবে মনে রাখবা, শর্করা হচ্ছে অ্যামাইলেজ মল্টের সবখানে, বাকিগুলো হচ্ছে আন্ত্রিক রসে। আর লিপিড পরিপাককারী এনজাইম কোফ মলে। ক্লিয়ার ভাইয়া? ওকে। পরের প্রশ্নটা খেয়াল করে দেখো, কোন ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে? এইখানে এই ধমনীগুলার নামগুলা দেখো, একটা হচ্ছে পালমোনারি ধমনী। এই পালমোনারির কথার অর্থ হচ্ছে ফুসফুস, তার মানে কি এখানে ফুসফুসের ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ এটা হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে না। এটা কোথায় সরবরাহ করে? পালমোনারি ধমনী, এটা ফুসফুসে রক্ত সরবরাহ করে। এরপরে দেখো বৃক্কীয়, নাম শুনে বুঝতে পারতেছো এটা বৃক্কে রক্ত সরবরাহ করবে। বা রেনাল, নামের মধ্যে আছে রেনাল, রেনাল মানে তো বৃক্ক। সাবক্লেভিয়ান, এটা পাবা রুই মাছে, সাবক্লেভিয়ান ধমনী এটা পাওয়া যায় রুই মাছে। এবং সাবক্লেভিয়ানের ব থেকে মনে রাখো, এটা বক্ষ পাখনায় রক্ত সরবরাহ করে, বক্ষ পাখনা এবং বক্ষ প্রাচীরে। তাহলে বতে সাবক্লাভিয়ান, এই ব থেকে মনে রাখো বক্ষ পাখনায় রক্ত সরবরাহ করে। আর করোনারি কথাটার অর্থ হচ্ছে হৃৎপিণ্ড, বলে না যে করোনারি হার্ট ডিজিজ, তাহলে করোনারি কথাটার অর্থ হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করবে, হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে করোনারি ধমনী। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা হচ্ছে বি। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটা? তো এটা আমার মনে হয় না যে তোমাদের বলার প্রয়োজন আছে, এটার অ্যান্সার হচ্ছে স্টেপিস। তো আমি আরো বেশ কিছু ইনফরমেশন বলে দিই। যেহেতু আমরা মানবদেহের ক্ষুদ্রতম হাড় সম্পর্কে পড়লাম, আমাদের এটাও জানা উচিত মানবদেহের বৃহত্তম হাড় কোনটা। বৃহত্তম হাড় কোনটা মনে রাখো, আমাদের পায়ের যে হাড়টা, পায়ের ঊর্ধ্ব পায়ের যে হাড়টা, সেটা হচ্ছে বৃহত্তম হাড়, অর্থাৎ এই হাড়টার নাম হচ্ছে ফিমার।
ঠিক আছে ভাইয়া। আর ক্ষুদ্রতম হাড় সম্পর্কে তো আমরা বললাম স্টেপিস। তো স্টেপিস এই হাড়টা থাকে আমাদের কানের ভেতরে, অর্থাৎ কর্ণাস্থির একটা হাড় হচ্ছে স্টেপিস। বুঝতে পারছো? তাহলে এই হাড়টা কোথায় থাকে ভাইয়া? এই হাড়টা থাকে কানে, বা এই হাড়টাকে বলা হয়, যেহেতু কানে থাকে এটাকে বলা হয় কর্ণাস্থি। তো কর্ণাস্থিতে মোট 3টা হাড় থাকে। কর্ণাস্থিতে মোট কয়টা হাড় থাকে বলো তো? 3টা, বা 3 ধরনের হাড় থাকে। তাহলে 3 ধরনের হাড় এভাবে পড়তে পারো, MIS, মিস। এমতে মনে রাখো মালিয়াস, এমতে মনে রাখো মালিয়াস, আইতে মনে রাখো ইনকাস, এন্ড এসতে মনে রাখো স্টেপিস, স্টেপিস। ওকে, তাহলে আমাদের কর্ণাস্থিতে কয় ধরনের হাড় পাওয়া যায়? 3 ধরনের হাড়, মালিয়াস, ইনকাস, স্টেপিস। এর মধ্যে স্টেপিস এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড়। এবং এই 3টা হাড় সম্পর্কে আমি আরো কয়েকটা ইনফরমেশন বলে দিই। এই 3টা হাড়ের মধ্যে একটা হাড় দেখতে, এই 3টা হাড়ের মধ্যে একটা হাড় দেখতে হাতুড়ির মতো, একটা হাড় দেখতে হাতুড়ির মতো, একটা হাড় দেখতে নেহাইয়ের মতো, নেহাইয়ের মতো, এবং আরো একটা হাড় দেখতে মনে রাখো ঘোড়ার পাদানির মতো, ঘোড়ার পাদানির মতো। ওকে, তাহলে দেখো এই 3টা হাড়, এই 3টা হাড়ের মধ্যে একটা হাড় দেখতে হাতুড়ির মতো, একটা হাড় দেখতে নেহাইয়ের মতো, এবং একটা হাড় দেখতে ঘোড়ার পাদানির মতো। এখন কোন হাড়টা দেখতে কেমন সেটা একটু তোমাদেরকে বলি। তার আগে আরেকটা বিষয়, তোমরা হয়তো বা এটা অনেকে জানো না, যেমন এই যে নেহাই, এই বিষয়টা কি এটাও হয়তো বা অনেকে জানো না। হাতুড়ি তো সবাই চেনো, নেহাই জিনিসটা দেখতে কেমন সেটা আমি একটু বলে দিই, বা একটু চিত্রটা দেখায় দিই। দেখো, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, হ্যাঁ, নেহাইটা আসলে কি। এই যে দেখো কামারেরা ইউজ করে না, এই যে এই জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় নেহাই। এই যে এটাই হচ্ছে নেহাই, এটা তো তোমরা নিশ্চয় চেনো, তাই না? তাহলে এটাকে বলা হয় নেহাই। এবং হাতুড়ি কোনটা? এই যে এই অংশটা, এটাকে বলা হচ্ছে হাতুড়ি। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে ঘোড়ার পাদানি কোনটা? এই যে এটা নিশ্চয় দেখছো, ঘোড়ার উপরে এই যে পা রাখার যে জায়গাটা, সেটাকেই বলা হচ্ছে ঘোড়ার পাদানি। এটাকে বলা হয় ঘোড়ার পাদানি। ক্লিয়ার? ওকে, এই যে এটা হচ্ছে ঘোড়ার পাদানি। বুঝতে পারছো? এই 3টা হাড়ের মধ্যে কোনটা দেখতে ঘোড়ার পাদানির মতো এটা একটু ফার্স্টে বলে দিই। এই যে স্টেপিস, এই নামটা একটু খেয়াল করে দেখো তো। নামের মধ্যেই, নামটা শুনতেই বোঝা যাচ্ছে না স্টেপ, স্টেপ মানে কি? পায়ের যে গতি, স্টেপ। হ্যাঁ, তো এই স্টেপ কথাটার সাথে কিন্তু পায়ের বিষয়টার মিল আছে, তাই না? তাহলে ঘোড়ার পাদানির মতো দেখতে এই যে স্টেপিস। ওকে, এরপরে দেখো নেহাই, নামের শুরুতে কি আছে ভাইয়া? নামের শুরুতে আছে ন। ইনকাস, এই নামের মধ্যেও কিন্তু আছে ন। তাহলে নেহাইয়ের মতো যে হাড়টা দেখতে সেটা হচ্ছে ইনকাস, এবং বাকি যেটা থাকে হাতুড়ির মতো দেখতে এটা হচ্ছে মালিয়াস। ঠিক আছে? ওকে, তাহলে আচ্ছা আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের কান তো 2টা, তাই না? তাহলে প্রতিটা কানে মিস আছে, এই কানেও মিস আছে, এই কানেও মিস আছে। তাহলে কর্ণাস্থির সংখ্যা কয়টা? এটাও পরীক্ষায় আসতে পারে। তো অনেকে আবেগে এটা 3টা দিয়ে দিতে পারো, তবে কর্ণাস্থির সংখ্যা মোট, যেহেতু কান যেহেতু 2টা, কর্ণাস্থির সংখ্যা হচ্ছে মোট 6টা। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্নটা দেখো ভাইয়া, নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণী? সো প্রথম যেই বৈজ্ঞানিক নামটা ওসেরিয়া ব্রানকপ্টি, এটা গোদ রোগের যে কৃমিটা আছে, গোদ রোগের যে কৃমিটা, সেই কৃমির বৈজ্ঞানিক নাম। মলাস্কা পর্বের প্রাণীর একটা প্রাণী হচ্ছে অক্টোপাস। ঠিক আছে, তাহলে এই যে অক্টোপাস, যেটা অক্টোপাস, এটা কিন্তু মলাস্কা পর্বের প্রাণী। ঠিক আছে, আর এই যে এইটা আউরেলিয়া অরিটা, এটা হচ্ছে জেলিফিশের বৈজ্ঞানিক নাম, জেলিফিশের বৈজ্ঞানিক নাম। এটা কিসের বৈজ্ঞানিক নাম এই মুহূর্তে মনে পড়তেছে না। যাই হোক,
তাহলে আমাদের অ্যান্সারটা হবে বি। এবং মলাস্কা পর্বের আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। ফার্স্টেই আসো উদাহরণে চলে যাই। ফার্স্টেই দেখো মলাস্কা পর্বের প্রাণীদের উদাহরণ কি, এই যে অক্টোপাস, এরপরে ঝিনুক, ঝিনুক, শামুক, শামুক দেয়া নাই, আচ্ছা এই যে শামুক, এইগুলো হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, এটা মনে রাখো, ঠিক আছে। এর সাথে বৈজ্ঞানিক নামগুলো একটু পড়ে নিবা যেগুলো দেয়া আছে। এছাড়াও স্কুইড দিয়ে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তাহলে উদাহরণগুলো একটু পড়ে নিবা, কি কি আছে উদাহরণ। মলাস্কা পর্বের প্রাণীদেরকে একটা বিশেষ নামে ডাকা হয়, যেটা হচ্ছে কম্বোজ প্রাণী। এই পর্বের প্রাণীদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। এবং একটু আগে আমরা পড়ছি এটা দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রথম বৃহত্তম পর্ব ছিল আর্থ্রোপোডা, মলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। তো মলাস্কা পর্বের যতগুলো বৈশিষ্ট্য আমরা একটা ওয়ার্ডের মাধ্যমে মনে রাখতে পারি। মলাস্কা পর্বের প্রাণীরা দেখতে অনেক সুন্দর না, মনোহর না অনেক? তাহলে এই শব্দটা একটু মনে রাখো, শব্দটা হচ্ছে মনোহর, শব্দটা হচ্ছে মনোহর, এই শব্দটা একটু মনে রাখো, মনোহর। তাহলে মনোহরের এই ম দ্বারা চারটা ওয়ার্ড মনে রাখো। মতে মনে রাখো মেন্টল, মতে মনে রাখো মাথা সুস্পষ্ট, মতে মনে রাখো মাংসল পথ, এবং মতে মনে রাখো অর্ধমুক্ত, অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র বিদ্যমান মলাস্কা পর্বে। এই নতে মনে রাখো নরম, হ দিয়ে দুইটা কথা পড়তে পারো। হ থেকে মনে রাখো হতে হিমোসিল, হতে হিমোসায়ানিন, ওকে, ও অ্যামিবোসাইট, হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট। এই র দ্বারা যে কথাটা মনে রাখবা, রতে মনে রাখো রেডুলা বা রেতি জিহবা। হ্যাঁ, মলাস্কা পর্বের প্রাণীদের কিন্তু জিহবা আছে, এই জিহবাটাকে বলা হয় রেডুলা বা রেতি জিহবা। ওকে, ঠিক আছে। এরপরের প্রশ্নটা দেখো, নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক কোনটা? তো এই বিষয়টা একটু তোমাদের ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এই নামটা তোমরা কোথায় শুনছো? অনেকে এটাই বুঝতে পারো না যে নিউক্লিক অ্যাসিড আবার কি জিনিস। আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিই বিষয়টা। দেখো, তোমরা এই নামটা তো শুনছো, ডিএনএ, আরএনএ। তাহলে দুইটা নামের শেষেই কি আছে? এনএ বা নিউক্লিক অ্যাসিড, তাই না? তো এই নিউক্লিক অ্যাসিডটা কোথায় থাকে? তাহলে ডিএনএ থাকে, আরএনএ তে থাকে। এই নিউক্লিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি কোন একটি এনজাইমের সাহায্যে বা অ্যাসিড ক্ষার প্রয়োগ করে, এই নিউক্লিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি, এই নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে আমরা যে জিনিসটা পাবো সেটাকে বলা হয় নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। ওকে, এই নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড এবং পি। এই নিউক্লিওসাইডকে আবার যদি আমরা ভাঙি, আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে এস, একটা হচ্ছে এন। বুঝছো ভাইয়া? ওকে, তাহলে দেখো, নিউক্লিক অ্যাসিডকে আমরা ভাঙলে আমরা পাবো নিউক্লিওটাইড, এটাকে ভাঙলে আমরা পাবো নিউক্লিওসাইড, সাথে পাবো পি, ফসফেট। ওকে, এবং নিউক্লিওসাইডকে ভাঙলে আমরা পাবো এস্তে সুগার এন্ড দেন নাইট্রোজেন বেস। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে দেখো, আমরা বলতে পারি না, যেহেতু নিউক্লিক অ্যাসিড মানে এটা ডিএনএ অথবা আরএনএ তে থাকে। ডিএনএ এবং আরএনএ কি দ্বারা তৈরি? সুগার দ্বারা তৈরি, নাইট্রোজেন বেস দ্বারা তৈরি, ফসফেট দ্বারা তৈরি। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক কোনটা? এটার অ্যান্সার হবে নিউক্লিওটাইড, এটার অ্যান্সার হবে নিউক্লিওটাইড। এইখান থেকেই বুঝতে পারবা। দেখো, নিউক্লিওটাইড, আমরা নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে আমরা পাবো নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইডকে যদি আমরা একটার পর একটা জোড়া দিই, তাহলে আমরা কি পাবো? নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত মানে নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক হচ্ছে নিউক্লিওটাইড। পরের প্রশ্নটা দেখো, নিচের কোনটা রেস্ট্রিকশন এনজাইম নয়? এই প্রশ্নটা অনেকেই ভুল করবা, অনেকেই জানো না রেস্ট্রিকশন এনজাইম, এই বিষয়টা অনেকে পড়োই না। রেস্ট্রিকশন এনজাইম কোনগুলা? আমি একটা সহজ ট্রিক তোমাদের বলে দিই, মানে আমি যেভাবে মনে রাখতাম সেটাই তোমাদের বলে দিই। কয়েকটা রেস্ট্রিকশন এনজাইম আছে। রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে ডিএনএ কাটার জন্য যে এনজাইমটা। রেস্ট্রিকশন এনজাইমের কিছু অপর নাম আছে,
যেমন এটাকে বলা হয় আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ। হ্যাঁ, এইটা দিয়েও কিন্তু প্রশ্ন করতে পারে তোমাদের, অথবা মলিকিউলার সিজর বলা হয় এটা। ওকে, তো রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে ডিএনএ কাটা হয়। রেস্ট্রিকশন এনজাইমের কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন কয়টা উদাহরণ দেওয়া আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা। আমি যেভাবে মনে রাখি সেটা তোমাদেরকে একটু বলে দিই। আমি এইভাবে পড়ি, এই যে দেখো হাই আছে না, আমি বলি হাই। এরপরে দেখো এই যে ব্যায়াম আছে, ব্যায়ামের এখানেও হাই আছে, তাহলে হাই দুই জায়গাতে আছে, হাই। তারপরে ব্যায়াম, তারপরে দেখো ই সি ও আছে না, এখানে আমি কো রি এভাবে পড়ি। তাহলে আমি এভাবে বলি হাই ব্যায়াম করি। ঠিক আছে, তাহলে দেখো 3টা হয়ে গেছে, হাই ব্যায়াম করি, শেষ 3টা। এবং পরের ইয়েটা দেখো এমবিও। এমবিও মানে হচ্ছে মোবাইলের কথা চিন্তা করো, মানুষের একটা সাধারণ মানুষের মোবাইল কয়টা থাকে? একটাই থাকে, তাই না? তাহলে মোবাইল 1। এবং মানুষের যে পা, এই যে এইচপিএ পা আছে না, আমাদের পা কয়টা? পা হচ্ছে 2টা, এভাবে করতে পারো। তাহলে হাই ব্যায়াম করি, মোবাইল একটা, পা 2টা। ঠিক আছে, ওকে। তাহলে এই রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি? এটা ডিএনএ অণুর নির্দিষ্ট স্থানে কর্তন করে। তারপরে এই যে সাধারণত এরা 4 থেকে 6 জোড়া বেস কাটে, এই রেস্ট্রিকশন এনজাইমটা, এটাও মনে রাখো। ক্লিয়ার ভাইয়া? ওকে, পরের প্রশ্নটা দেখো, পুষ্পক উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে? আমি খুব সহজে এটা একটু পড়াই দিই, একবার পড়বা আর কখনো এটা ভুল করবে না। ঠিক আছে, আমি খুব সহজে এটা পড়াই দিই তোমাদের। আসো, এইখান থেকে এই যে এই ছক থেকে তোমাদের একটা প্রশ্ন হবেই। বোটানি অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন করা মানে এই ছক থেকে প্রশ্ন করা, বুঝছো? এইখান থেকে হবে একটা প্রশ্ন। সো এই ছকটা একবার বুঝে নাও। সম্পূর্ণ বিষয়টা অবশ্যই এখন বোঝাবো না, তবে কোথা থেকে প্রশ্ন হতে পারে এবং মূল যে বিষয়গুলো সেগুলো একটু বলে দিই তোমাদের। দেখো, তো ভাস্কুলার বান্ডল নিয়ে আমরা পড়বো। ভাস্কুলার বান্ডল এটা 3 ধরনের হতে পারে, মনে রাখো। ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল 3 ধরনের হয়। একটা হচ্ছে অরীয়, সংযুক্ত এন্ড কেন্দ্রিক। 3 ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়, অরীয়, সংযুক্ত এন্ড কেন্দ্রিক। তো এর মধ্যে যেটা অরীয় ভাস্কুলার বান্ডল, এটা সম্পর্কে জাস্ট একটা কথাই মনে রাখো, এটা দেখা যায় মূলে। তাহলে কোনো কিছুর মূলে যদি তোমাকে প্রশ্ন করে যে এটার মূলে কোন ভাস্কুলার বান্ডল দেখা যায়, অরীয়, তাহলে মূলে বললে অরীয়, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, আচ্ছা। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে সংযুক্ত, আরেকটা হচ্ছে কেন্দ্রিক। তো সংযুক্তকে আবার আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সমপার্শ্বীয় এবং আরেকটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। তাহলে সংযুক্তকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, সমপার্শ্বীয় এন্ড সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার 2 ধরনের, এটা মুক্ত হতে পারে, বদ্ধ হতে পারে। ক্লিয়ার? সমদ্বিপার্শ্বীয়র কোনো ভাগ নাই, তবে সমপার্শ্বীয় এটা মুক্ত হতে পারে, বদ্ধ হতে পারে। আর কেন্দ্রিক এটা হতে পারে জাইলেম কেন্দ্রিক অথবা ফ্লোয়েম কেন্দ্রিক। এইবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে যে উদাহরণটা আমাদের মনে রাখতে হবে, কোথায় কোন উদ্ভিদে কোন ভাস্কুলার বান্ডলটা দেখা যায়। তো এইখান থেকে একটু মনে রাখো, এই যে মুক্ত, মুক্ত থেকে মনে রাখতে পারো মুক্তা। ধরে নাও যে মুক্তা একটা মেয়ের নাম, এবং নগ্নবীজির 9টা নাও এবং দ্বিবীজপত্রীর উদ্ভিদের 2টা নাও। ঠিক আছে, তাহলে মুক্তা নদী এভাবে পড়তে পারো, একটা মেয়ের নাম হচ্ছে মুক্তা এবং আরেকটা মেয়ের নাম হচ্ছে নদী। তাহলে মুক্তা নদী, এরা কি বড্ড, বদ্ধ না পড়ে পড়তে পারো বড্ড। তাহলে মুক্তা নদী বড্ড একা, একা মানে হচ্ছে এই যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে মুক্তা নদী বড্ড একা। তো একটা মেয়ে যদি বা একটা বা 2টা মেয়ে যদি একা থাকে, তাহলে দিনে কেমন একটা করে না, যে মেয়ে 2টা একা, ইস একটু যদি সঙ্গ দেওয়া যেত, তাই না? তাহলে মুক্তা নদী বড্ড একা। এই সমদ্বিপার্শ্বীয় ডিতে ডি মনে রাখো, সমদ্বিপার্শ্বীয় ডিটা মনে রাখো একটু। তাহলে এভাবে পড়ো, দিলকে। তাহলে মুক্তা নদী বড্ড একা, দিলকে জলে সেটা। হ্যাঁ,
তাহলে দুইটা মেয়ে যদি একা থাকে তাহলে মনে কেমন কেমন তো করবে, তাই না? তো আসলে এটা আমি আরেকবার একটু তোমাদেরকে বুঝাই দিই। এই অরিও ভাস্কুলার বান্ডল এটা কোথায় থাকে? এটা শুধুমাত্র মূলে। তাহলে বাকিগুলা কোথায় থাকবে? সবগুলা থাকবে কাণ্ডে। এখন আমি একটু ছন্দ পড়ছি, মুক্তা নদী বড্ড একা দিলকে জলে সেটা। তাহলে এখানে মুক্তা থেকে মনে রাখো এটা মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত, এটার উদাহরণ আমরা পড়তেছি। তাহলে এই মুক্তর উদাহরণটি কি ভাইয়া? নতে মনে রাখো নগ্নবীজি, দিতে মনে রাখো দ্বিবীজপত্রী। বড্ডতে মনে রাখো বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত, এটার উদাহরণ হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। দ্বিতে মনে রাখো দ্বি মানে হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, এবং লতে মনে রাখো লাউ, কতে মনে রাখো কুমড়া, তাহলে দিলকে লাউ কুমড়া। ওকে, জ মানে হচ্ছে জাইলেম কেন্দ্রিক, জ মানে হচ্ছে জাইলেম কেন্দ্রিক। লতে মনে রাখো লাইকোপোডিয়াম, শতে মনে রাখো সেলাজিনেলা, এবং টতে মনে রাখো টেরিস। ওকে, তাহলে লাইকোপোডিয়াম, সেলাজিনেলা এন্ড টেরিস, এই তিনটা উদ্ভিদে দেখা যায় জাইলেম কেন্দ্রিক। তাহলে যাই এই কয়টা বাদে বাকি যা আছে সেটা কি? ফ্লোয়েম কেন্দ্রিক। বাকি যা আছে সেটাকে বলা হয় ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে এই কয়টা পড়বা, বাকিগুলো হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। ক্লিয়ার? বুঝছো? তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক কি কি? ড্রাসানিসিয়া, ইয়াক্কা। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কথা জাস্ট মনে রাখো, লাস্ট কথা এটা, সেটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক। এই জাইলেম কথাটা থেকে মনে রাখো, জাইলেম মানে হচ্ছে জল, জাইলেম কথা থেকে মনে রাখো জল। হ্যাড্রো কথাটার অর্থ কিন্তু জল, তাই না? তাহলে জাইলেম কেন্দ্রিকের আরেকটা নাম হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক, আর ফ্লোয়েম কেন্দ্রিক এটার আরেকটা নাম হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। তাহলে দেখো প্রশ্নটা এবার কি করছে, প্রশ্নটা এবার পারবা খুব সহজেই। পুষ্পক উদ্ভিদের মূলে, আর মূল বললেই অরিও, ঠিক আছে ভাইয়া? তাহলে মূলে থাকে অরিও ভাস্কুলার বান্ডল। কোন পর্বের প্রাণীতে মেসোগ্লিয়া থাকে? মেসোগ্লিয়া থাকে নিডারিয়া পর্বের প্রাণীতে, এটা তোমাদের জানা কথা, সরি পুরিফেরা না, নিডারিয়া। পরের প্রশ্নটা দেখো ভাইয়া। আচ্ছা, নিডারিয়া পর্বের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিতে পারো, আমি আর বলতেছি না কিছু। আসো পরের প্রশ্ন যাই আমরা। রক্তের কোন গ্রুপে অ্যান্টিজেন অনুপস্থিত? রক্তের গ্রুপ সম্পর্কে একটু তোমাদেরকে পড়াই দিই। আমাদের দেহে এই যে বাদামের মতো দেখতে একটা রক্তকণিকা আছে, অথবা আরেকটা কথা কল্পনা করতে পারো, তোমরা অ্যালপেনলিবে চকলেট খাইছো না, একটা দামের অ্যালপেনলিবে চকলেটটা কেমন? আলপেনলিবে চকলেটটা ওপর থেকে যদি দেখো এরকম গোলাকার, এবং সাইড থেকে যদি দেখো দেখবা যে মাঝখানে একটু চ্যাপ্টা, মানে চারদিকে গোলাকার, মানে গোলাকার একটা চকলেট, কিন্তু মাঝখানের দিকে একটু দুই পাশ থেকে চাপানো থাকে, চ্যাপ্টা থাকে। তো ওই অ্যালপেনলিবে চকলেটের কথা মনে রাখো, এটা হচ্ছে সেই লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার যে মেমব্রেনটা আছে, ধরে নাও এটাই সেই মেমব্রেন। এই মেমব্রেনে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন থাকে। ধরে নাও এখানে যে অ্যান্টিজেনটা আছে, এই অ্যান্টিজেনটার নাম হচ্ছে এ। যদি এ অ্যান্টিজেন থাকে, ব্লাড গ্রুপটা হবে এ। যদি এ না থেকে এই অ্যান্টিজেনটা বি হয়, তাহলে ব্লাড গ্রুপটা হবে বি। যদি এ এবং বি দুইটাই থাকে, এও আছে বিও আছে, তাহলে ব্লাড গ্রুপটা হবে এ বি। এবং আরো একটা ব্লাড গ্রুপ তোমরা প্রত্যেকে জানো, আরেকটা ব্লাড গ্রুপ হচ্ছে ও। তো অনেকের মনে হতে পারে যে ভাইয়া এখানে তাহলে ও ব্লাড গ্রুপে ও অ্যান্টিজেনটা থাকে, এটা মনে হতে পারে। তবে এই ও কথাটার অর্থ মনে রাখো, ও মানে হচ্ছে ওহনি। ও মানে হচ্ছে ভাইয়া, ও মানে হচ্ছে ওহনি। তাহলে এই ওহনি কথাটার অর্থ হচ্ছে উইদাউট, অর্থাৎ উইদাউট এ অ্যান্ড বি। তাহলে এ থাকলে এ, বি থাকলে বি, এ বি দুটাই থাকলে এ বি, আর কিছুই না থাকলে ও। বুঝতে পারছো? তাহলে কোথায় অ্যান্টিজেন থাকে না, বা কোন রক্তের গ্রুপে অ্যান্টিজেন অনুপস্থিত? অ্যান্সার হচ্ছে ও ব্লাড গ্রুপ। পরের প্রশ্নটা দেখো ভাইয়া। ঠিক আছে, যে এখানে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির বিষয়টা দেওয়া আছে। যেমন ব্লাড গ্রুপ যদি এ হয়, দেখো যদি ব্লাড গ্রুপটা এ হয় তাহলে এ অ্যান্টিজেন আছে, তবে অ্যান্টিবডির নামটা মনে রাখো, অ্যান্টিবডি হচ্ছে বি। যদি বি ব্লাড গ্রুপ হয়, অ্যান্টিজেনটার নাম হচ্ছে বি, তবে অ্যান্টিবডির নাম হচ্ছে এ, উল্টা। এ বি মানে অ্যান্টিজেন দুইটাই আছে, এ এবং বি, কিন্তু অ্যান্টিবডি কিছুই নাই, এ বি কোনোটাই নাই। আর ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন কিছুই নাই, কোনো অ্যান্টিজেনই নাই, তবে অ্যান্টিবডি এ বি দুইটাই আছে। এই কথাটা মনে রাখো।
পরের প্রশ্নটা বলছে টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে? তো একটা ভাইরাস দুইটা জিনিস দ্বারা গঠিত। ধরে নাও এটা হচ্ছে একটা ভাইরাস, ভাইরাসের ভাইরাসের দুইটা উপাদান থাকে। ভাইরাসের একদম কেন্দ্রে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড, এবং এই নিউক্লিক অ্যাসিডকে কেন্দ্র করে তার উপরে আরো একটা আবরণ থাকে। এই আবরণটা হচ্ছে প্রোটিন আবরণ। এই আবরণটাকে বলা হয় ভাইয়া প্রোটিন। তো ভাইরাসের যে প্রোটিন আবরণটা আছে এটাকে আদর করে একটা বিশেষ নামে ডাকা হয়। ভাইরাসের যে প্রোটিন আবরণ এটাকে আদর করে বলা হয় ক্যাপসিড। এটাকে আদর করে বলা হয় ক্যাপসিড। বুঝতে পারছো? তাহলে ভাইরাসের যে প্রোটিন আবরণ সেটাকে আমরা কি নামে ডাকতে পারি ভাইয়া? সেটাকে বলা হয় ক্যাপসিড। এই কথাটা মনে রাখো। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সারটা হচ্ছে বি। এই কথাটা মনে রাখো ভাইয়া, ভাইরাসের প্রোটিন আবরণটা ক্যাপসিড। নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহৃত হয়? এনজাইমটার নাম মনে রাখো, এনজাইমটা হচ্ছে রেনিন। রেনিন এনজাইম, এটা পনির তৈরিতে ব্যবহৃত হয়। আরো কিছু এনজাইমের নাম আমরা জেনে নিই। দেখো, যেমন পনির, এই পনিরের থেকেই মনে রাখো রতে রেনিন। ফলের রস তৈরিতে যেমন পতে মনে রাখো পাকা, থেকে মনে রাখো পাকা, তাহলে পাকা ফলেরই তো রস হয়, তাই না? তাহলে ফলের রস তৈরিতে পাকা বা পেকটিন। চোখের ছানির অস্ত্রোপচারে এই যে সিন নামে শেষে আছে সিন। সিন মানে কি? সি মানে হচ্ছে দেখা। তাহলে চোখের যে ছানি, চোখ যেখানে আছে সেটা হচ্ছে সি বা সিন। ওকে। জমাট রক্ত গলানোর জন্য বাইলেজ। জীব প্রযুক্তিতে ব্যবহৃত হয় রেস্ট্রিকশন, মাত্রই আমরা দেখছি, তাই না? যে রেস্ট্রিকশন এনজাইমের প্রকার আমরা পড়ছি, তো ওখানে তো দেখলাম রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ কাটার জন্য ব্যবহৃত হয়। তাহলে জীব প্রযুক্তিতে কোনটা ব্যবহৃত হয়? রেস্ট্রিকশন। হজম সংশোধনে এটা এভাবে পড়তে পারো, এই যে অ্যামাইলেজ, এটা হচ্ছে আমি, এটা মনে রাখো আমি। তাহলে আমি পেঁপে দিয়ে হজম করি, এই কথাটা মনে রাখো। ঠিক আছে? পেঁপে দিয়ে আমরা হজমের জন্য কিন্তু পেঁপে খাই অনেক সময়। তাহলে আমি পেঁপে দিয়ে কি করি? হজম করি, মনে রাখো। পরের প্রশ্নটা ভাইয়া, আর মাত্র 3টা প্রশ্ন আছে। দেখো, নিচের কোনটি হ্যাচ এবং স্ল্যাক চক্রের আরেকটা নাম হচ্ছে C4 চক্র। তাহলে C4 চক্রের কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা কোনটা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। C3 এবং C4 এর পার্থক্যটা আমাদের খুব ভালো করে পড়লে এই প্রশ্নটার অ্যান্সার সহজেই করতে পারবো। তাহলে আসো পার্থক্যটা আমরা একটু দেখে নিই। একটা হচ্ছে ক্যালভিন চক্র বা C3, এবং এটা হচ্ছে C4 বা হ্যাশ ও স্ল্যাক চক্র। C3 যে চক্রটা এটা মেসোফিলে হয়, আর C4 চক্র এটা একটু বেশি। এটা কোথায় হবে ভাইয়া? এটা হচ্ছে মেসোফিল এবং বান্ডলশীট, দুইটা কোষে হয়। পরে দেখো, ক্যালভিন চক্রে ফটো রেসপিরেশন ঘটে, ওইখানে ঘটে না। ফটো রেসপিরেশন আসলে খারাপ, তাহলে খারাপ জিনিসগুলা ক্যালভিনে ঘটে, ওইখানে ঘটে না। এইখানে কার্বন ডাই অক্সাইডের প্রাথমিক গ্রহীতা, এটাই গুরুত্বপূর্ণ, RUBP অর্থাৎ রাইবোলোজ 1,5 বিসফসফেট। আর হ্যাশ এবং স্ল্যাক চক্রের কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা হচ্ছে পেপ, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। পেপ বা পিপা মনে রাখতে পারো, পিপা। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ওকে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম, এটা হচ্ছে রুবিস্কো, এবং এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট এনজাইম। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে রুবিস্কো। আর হ্যাশ C4 চক্রের ক্ষেত্রে পেপ কার্বক্সিলেজ। এখানে যেহেতু পিপা ছিল, তাহলে পেপ কার্বক্সিলেজ কার্বন ডাই অক্সাইড গ্রহণের জন্য যে এনজাইমটা ফিক্সিং এনজাইম, এটা হচ্ছে কার্বক্সিলেজ। ক্লিয়ার? আচ্ছা, প্রথম স্থায়ী পদার্থ, এটাও কোটি % ইম্পর্ট্যান্ট, মনে রাখো। প্রথম স্থায়ী পদার্থ 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং প্রথম স্থায়ী পদার্থ এটার ক্ষেত্রে ওয়া, তাহলে C4 এর ওয়া, আর এখানে 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর ওটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আদর্শ তাপমাত্রা এভাবে পড়তে পারো। দেখো, আদর্শ তাপমাত্রা এটা হচ্ছে C3C4, এভাবে পড়ো 1 2 3 4 0505। ওকে। তাহলে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। C3 10 থেকে 25, C4 এর 30 থেকে 45। ক্লিয়ার ভাইয়া? ওকে। এরপরে দেখো, এখানে কার্বন ডাই অক্সাইড
কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি 50 পিপিএম পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকা প্রয়োজন C3-তে, তবে হ্যাশ এবং স্ল্যাক চক্রে এখানে কার্বন ডাইঅক্সাইড কম হলেও সমস্যা নাই, এখানে যদি 0.010 হয় তাইলেও চলে। বুঝতে পারছো ভাইয়া? ওকে, এবং উদাহরণটা আমি বলে দিই কেলভিন চক্র কোথায় ঘটে এটা। আচ্ছা, হ্যাশ এবং স্ল্যাক চক্র বলে দিলেই কেলভিন চক্রটাও হয়ে যাবে। তাহলে হ্যাশ এবং স্ল্যাক চক্রে ঘটে ইক্ষুতে। ইক্ষু বানান কি? আচ্ছা, এই যে এটা না, ইক্ষু। এরপরে ভুট্টা এবং ঘাস। তাহলে C4 চক্র চলে ইক্ষু, ভুট্টা, ঘাস। ঘাসের মধ্যে আছে অ্যামারান্থাস, নোটে ঘাস। ঠিক আছে, এই ঘাসগুলোতে ঘটে C4। তাহলে এগুলোর মধ্যে যেই বাকি উদ্ভিদগুলো আছে সবগুলাতে C3 ঘটে। তাহলে আমাদের এই অ্যান্সারটা কি হবে ভাইয়া? নিচের কোনটি হ্যাশ এবং স্ল্যাক চক্রের কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা? কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা হচ্ছে পিপা। তোমাদের নিশ্চয় মনে আছে পিপা, তাই না? এই যে কোথায়, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বা পিপা। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো ভাইয়া, কি বলছে? 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে ফিনোটাইপিক অনুপাতটা কি ধরনের হবে? আমরা জানি যে এক জোড়া, এখানে বলা আছে 2 জোড়া, যদি এক জোড়া হতো, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, তাহলে হতো 3:1। কিন্তু যেহেতু বলছে দ্বিতীয় 2 জোড়া, অর্থাৎ এটা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র, এখানে ফিনোটাইপিক অনুপাত হবে 9:3:3:1। এখানে ফিনোটাইপিক অনুপাতটা হচ্ছে 9:3:3:1। তাহলে দেখো মেন্ডেলের সূত্রগুলো দেখো। মেন্ডেলের প্রথম সূত্রকে বলা হয় অপর নামগুলো জরুরি, এটাকে বলা হয় পৃথকীকরণ সূত্র, এটাকে বলা হয় জননকোষ শুদ্ধতার সূত্র, এটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। তাহলে যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাতটা হবে 3:1। তবে তোমাকে যদি কখনো জিনোটাইপিক অনুপাত বলে, জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1। আর দ্বিতীয় সূত্রের অপর নাম হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র, ডাইহাইব্রিড ক্রস। আচ্ছা, তাহলে ডাইহাইব্রিড মানে কি? 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য বা 2 বা ততোধিক হতে পারে। এই ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1। বুঝছো ভাইয়া? আর জিনোটাইপিক অনুপাত দেখো কত বড়, অনেক বড়, একটু পড়ে নিও। ঠিক আছে, শেষ প্রশ্নটা দেখো, নিচের কোন কোষটি নিউক্লিয়াস বিহীন? তাহলে নিউক্লিয়াস বিহীন কোষ কি কি সেটা আমি একটু তোমাদের বলে দিই। এই যে এখানে সিভনল আছে, সিভনল, এরপরে সঙ্গী কোষ, এবং মানুষের ক্ষেত্রে আরেকটা কোষের কথা মনে রাখো, মানুষের ক্ষেত্রে আরবিসি বা লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল। এই কোষগুলা নিউক্লিয়াস বিহীন মানুষের ক্ষেত্রে। বুঝতে পারছো ভাইয়া? ওকে, তাহলে অ্যান্সারটা হবে সিভনল। ঠিক আছে, আশা করি মনে থাকবে। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আমরা এই প্লেলিস্টে ঢাকা ভার্সিটির যত বছরের কোশ্চিন আছে সবগুলো সলভ দিব। সো প্লেলিস্টটা একটু সেভ করে রাখো ভাইয়া। আমরা নিয়মিত এই ক্লাসগুলোর আপডেট দিয়ে দিব। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।